হ্যালো এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বিগত ক্লাসে আমি তোমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামের উপাদানের পৃথকীকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি তোমরা এর আগের ক্লাসটা না দেখে থাকো তাহলে একটু দয়া করে দেখে আসো। আজকে তোমাদের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। পরবর্তী টপিক হলো, দেখো একটু সবাই, পরবর্তী টপিক হলো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ, হাকেল তত্ত্ব এবং নামকরণ। আজকে আমরা এই তিনটা বিষয় নিয়ে কি করব? আলোচনা করব। ঠিক আছে, তাহলে সবাই রেডি হয়ে যাও। ওকে, লেটস গো। ওকে, প্রথম যে টপিকটা সেটা হলো হাইড্রোকার্বন, তাই না? হ্যাঁ, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন জিনিসটা কি আমরা সেটা আগে বুঝে নিই। দেখো, হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলা হয়? হাইড্রোকার্বন বলা হয়। তাহলে কি বলা আছে? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকেই হাইড্রোকার্বন বলা হয়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কি বলা আছে। হাইড্রোজেন প্লাস কার্বন, এইটাই তো হাইড্রোকার্বন, তাই না? হ্যাঁ, তাহলে দেখো তো ভাইয়া কি লেখা যায়। আমি যদি এখন বলি CH4, এটা কি বলতো? এটা হলো মিথেন। আমি যদি বলি C2H6, এটার নাম কি? ইথেন। C3H8, এটার নাম কি? প্রোপেন। আচ্ছা দেখো তো, আমি যতগুলা যৌগ লিখলাম এগুলো কি সবগুলা কি কার্বন এবং হাইড্রোজেন না? হ্যাঁ, অবশ্যই কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। আবার আমি যদি বলি C2H4, আবার যদি বলি C3H6, আবার যদি বলি C4H8, দেখো তো ভাইয়া, এই সবগুলাই কি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত না? হ্যাঁ, অবশ্যই কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। আবার আমি যদি এভাবে লিখি C2H2, C2, C3H4, C4H6, দেখো আমি এইখানে যতগুলা যৌগ লিখেছি, সবগুলা কি কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত না? হ্যাঁ, সবগুলা কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত। আবার আমি এটাও লিখতে পারি না, দেখো তো একটু, C6H6, C10H8। এই দেখো, আমি এখানে যতগুলা যৌগ লিখেছি, এগুলা বলো, এগুলা বলো, আর এগুলা বলো, আর এগুলাই বলো, সবগুলা কিন্তু কি হাইড্রোকার্বন। কেন বলো তো? সবগুলো হাইড্রোকার্বন কেন? কারণ এগুলো হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। তোমরা এগুলো খাতায় নোট করে নাও, ঠিক আছে? ওকে, তাহলে হাইড্রোকার্বন বুঝতে পেরেছি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, পরবর্তী টপিক দেখো, হাইড্রোকার্বনের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, দেখো হাইড্রোকার্বন সাধারণত দুই প্রকার, একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, একটা কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের প্রকারভেদ আসলেই কিন্তু অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক না। এখন ভাই বলতে পারো যে কেন নয়, তাই না? হ্যাঁ, চলো আমরা একটু দেখি। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে হাইড্রোকার্বন হতে হলে কি লাগবে? কার্বন আর কি লাগবে? হাইড্রোজেন লাগবে। এই দুইটা মিলেই কি হবে? হাইড্রোকার্বন, তাই না? হ্যাঁ, এলিফ্যাটিক হাইড্রোকার্বনের কোনো প্রবলেম নাই। প্রবলেম কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন। প্রবলেম কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রবলেম আমি বলি তোমাদের। দেখো, এই যে CH, 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 না দেখো, এই যে একটা যৌগ, এই যৌগের মধ্যে কিন্তু সবগুলো কি আছে? কার্বন এবং হাইড্রোজেন আছে। হ্যাঁ, কিন্তু এই যৌগটা একটু দেখো তো, দেখো এই যৌগটার মধ্যে কি এখানে নাইট্রোজেন দিলাম না? আমরা দিয়েছি কিনা?
হ্যাঁ, কিন্তু এই যৌগের প্রত্যেকটার মধ্যে কি আছে দেখো তো, কার্বন এবং হাইড্রোজেন আছে, কিন্তু এই যৌগের মধ্যে কি আছে, নাইট্রোজেন আছে না? হ্যাঁ, এই যে দেখো, এই যৌগটাকে কি বলা হয়, এই যৌগটাকে বলা হয় হলো বেনজিন। কি বলা হয়? বেনজিন। কিন্তু এই যৌগটাকে কি বলা হয় বলো দেখি, এটাকে বলা হলো পিরিডিন। কি বলা হয়? এটাকে বলা হয় পিরিডিন। আবার দেখো এইভাবে লেখা যায়, এটাকে বলা হয় থায়োফিন। কি বলা হয় এটাকে? থায়োফিন। আবার আমি যদি আরেকটা যৌগের ক্ষেত্রে যাই, দেখো একটু, এগুলোতে কার্বন থাকবে, এগুলোতে কার্বন হাইড্রোজেন থাকবে, এগুলো থাকবে, এটা কোনো সমস্যা নেই, থাকবে। তো দেখো ভাইয়া, তাহলে এইটাতে কি ও আছে কিনা বলো তো, এখানে সালফার আছে, এখানে নাইট্রোজেন আছে, তার মানে এগুলা সবগুলাই কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। কিন্তু তুমি যদি বলো যে এখানে নাইট্রোজেন আছে, এখানে সালফার আছে, এখানে অক্সিজেন আছে, তার মানে কি এগুলো কি হাইড্রোকার্বনের প্রকারভেদ? না, তোমাদের বইয়ে একটু সামান্য পরিমাণে ভুল আছে। হ্যাঁ, তবুও তোমার যেহেতু তোমাদের বইয়ে এটা দেওয়া আছে, সেহেতু তোমাদের এটা পড়তে হবে, কারণ তোমাদের পরীক্ষায় খাতা কিন্তু তোমাদের বই দেখেই কাটবে, ঠিক আছে? বাট তোমাদের একটু প্রবলেমটা আমি তোমাদের দেখাই দিলাম, যে বইয়ে কোথায় একটু প্রবলেম আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আপাতত জানবো কি, এলিফেটিক হাইড্রোকার্বন এটা কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে দেখো আমরা এলিফেটিক হাইড্রোকার্বন নিয়ে এরপর কথা বলবো। দেখো, আচ্ছা, এলিফেটিক হাইড্রোকার্বন, তাই না? দেখো, এলিফেট আচ্ছা, এলিফেটিক হাইড্রোকার্বন হলো সেই সব হাইড্রোকার্বন যাদের কার্বন শিকল সাধারণত মুক্ত অবস্থায় থাকে, শাখাযুক্ত অবস্থায় থাকে এবং চাক্রিক কাঠামো গঠন করে। কি গঠন করে? চাক্রিক কাঠামো গঠন করে। তাহলে মুক্ত অবস্থায়, শাখাযুক্ত অবস্থায় এবং চাক্রিক কাঠামো, এই তিন ভাবে থাকতে পারে। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখে নিই। যেমন দেখি একটু মুক্ত অবস্থায়, আমি যদি বলি এই যে CH3 আমি যদি এভাবে লিখি, দেখো এটা কি মুক্ত অবস্থায় আছে না? আবার আমি এভাবে লিখতে পারি CH3 CH ডাবল বন্ড CH দেখো এগুলো কি আছে, এগুলো কিন্তু মুক্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে, তাই না? আবার দেখো শাখাযুক্ত বলেছে। কি বলেছে? শাখাযুক্ত। শাখাযুক্ত কিরকম হতে পারে দেখি একটু আমরা। এই যে কার্বন, আমি যদি বলি এখানে CH3, আমি যদি এখানে CH দেই, দেখো একটু তোমরা সবাই মনোযোগ দাও। দেখো, আমি এইখানে একটা CH3 দিতে পারি, এইখানে একটা কি দিতে পারি, CH3 দিতে পারি। দেখো তো ভাইয়া, দেখো তো এই যে এইটাকে বলা হয় প্রধান শিকল, এইটাকে বলা হয় শাখা শিকল। কি বলা হয়? শাখা। এখানে কি বলছে? শাখাযুক্ত। তাহলে কি শাখাযুক্ত আছে না আমাদের? হ্যাঁ, শাখাযুক্ত আছে। আমরা কিন্তু আরো ভাবে লিখতে পারি। আমি CH3 দিলাম, দেখো এভাবে লিখতে পারি আমরা। দেখো এখানে CH3 দিলাম, এখানে CH3 দিলাম। দেখো আমরা কিন্তু বিভিন্নভাবে লিখতে পারি, আমরা কি বিভিন্নভাবে লিখতে পারি। কিন্তু দেখো তো এই যে এগুলো শাখা না, এগুলো হলো শাখা, এগুলো হলো এই যে প্রধান শিকল, আর এটা হলো কি, এগুলো হলো কি শাখা শিকল। এটা কি শিকল? শাখা শিকল। তার মানে আমরা যদি এলিফেটিক হাইড্রোকার্বনে যাই, মুক্ত অবস্থা থাকবে, শাখাযুক্ত অবস্থা থাকবে। এরপর দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কি বলবো আমরা? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলা হয়? অ্যারোমেটিক হাইড্রোকার্বন হলো এমন হাইড্রোকার্বন যার মধ্যে এক বা একাধিক বেনজিন বলয় বা বলয়ের মতো বিশেষ কাঠামো, বেনজিন বলয় অথবা বলয়ের মতো বিশেষ কাঠামো থাকে, এবং এতে পর্যায়ক্রমে কিটা, পর্যায়ক্রমে একক ও দ্বিবন্ধন বিদ্যমান, একক ও দ্বিবন্ধন বিদ্যমান। দেখো একক এবং কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। তাহলে আমরা একটু এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে আরো ভালো ক্লিয়ার হবা। দেখো একটু, এই যে আমরা বেনজিনটা একই, একটু দেখো
এই যে দেখো, এখানে দেখো তো ভাইয়া কি বলছে, যে বলছে না যে এতে বেনজিন বলয়, এই যে এটা আসলে একটা বেনজিনের গঠন বা বলয়ের মতো। আচ্ছা, বলয়ের মতো জিনিসটা পরে আসতেছি, আগে দেখো এটা বলে বেনজিন বলয়, এবং পর্যায়ক্রমে একক ও দ্বিবন্ধন থাকবে। এই যে দ্বিবন্ধন, এই যে একক বন্ধন, এই যে দ্বিবন্ধন, এই যে একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, তাই না, এই যে একক বন্ধন। তাহলে এই যে একক বন্ধন এবং দ্বিবন্ধন থাকবে, তাহলে এটাকে কি বলা হয় ভাইয়া, এটাকে বলা হয় হলো বেনজিন, তাই না। হ্যাঁ, আমি যদি আরেকটা এক্সাম্পলে যাই, দেখো একটু, এই যে আমরা আরেকটা এক্সাম্পল লিখব। দেখো, এগুলোতে কিন্তু আমাদের কি কার্বন থাকবে, এগুলোতে আমাদের কার্বন থাকবে। হ্যাঁ, এই যে কার্বন, হাইড্রোজেন, এই যে এগুলোতে আমাদের কি থাকবে, কার্বন হাইড্রোজেন থাকবে। দেখো আমাদের কিন্তু এই এই কার্বনে এবং এই কার্বনে কিন্তু কি এই যে এক্সট্রা করে হাইড্রোজেন থাকবে না। এখন যদি বলো ভাইয়া যে কেন থাকবে না, আমরা জানি কি কার্বন চার্জযোজী মৌল না। হ্যাঁ অবশ্যই কার্বন চার্জযোজী মৌল। তাহলে দেখো কার্বনের এই যে একটা যোজনী, এই যে একটা, এই যে একটা, এটা হলো চারটা হলো না। হ্যাঁ, ঠিক তেমনি এই কার্বনেরও 1 2 3, এই যে একটা হলো চারটা। কিন্তু তুমি এগুলা কার্বনের দিকে চিন্তা করো, এগুলাতে কিন্তু চারটা হাত নেই, এই জন্য একটা করে হাইড্রোজেন দেওয়া হয়েছে। যেমন এই কার্বনের 1 2 3টা হাত ছিল, আর একটা হাত দেওয়ার জন্য, দ্যাট মিনস 4 যোজন পূরণ করার জন্য এই যে একটা হাইড্রোজেন যুক্ত করা হয়েছে। ঠিক আছে, দেখো তো ভাইয়া এইটা কি, কার্বন দেখো কয়টা আছে এখানে, টোটাল 10টা আছে, আর হাইড্রোজেন কয়টা আছে, টোটাল আছে 8টা। তাহলে নাম কি হতে বলো দেখি, এইটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। এটা হলো ন্যাপথলিন। কি এটা, এটার নাম হলো ন্যাপথলিন। ঠিক আছে, তাহলে এই যে তোমাকে যে বলছে বলয়ের মতো বিশেষ কাঠামো, তাহলে এই যে একটা বলয়, এই যে একটা বলয়, তাহলে কি এটা শুধু ছিল বেনজিনের মতো, কিন্তু দেখো তো বেনজিন বলয় কটা, দুইটা আছে না। হ্যাঁ, তাহলে এটা কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বুঝতে পারছি আমরা। হ্যাঁ, আর একটা জিনিস আমরা লিখতে পারি, একটু দেখো, দেখো আর একটা জিনিস লিখতে পারি আমরা, দেখো তো একটু, দেখো আমরা যে কার্বনগুলো দেই, দেখো আমরা যদি হাইড্রোজেন দ্বারা এগুলোকে পূরণ করি, দেখো একটু সবাই মনোযোগ দাও সবাই, দেখো তোমাদের বইয়ে কিন্তু এটা দেওয়া নেই। হ্যাঁ, তোমরা একটু দেখো যে এখানে কার্বন আছে টোটাল কয়টা বলো তো, কার্বন আছে 14টি, এবং হাইড্রোজেন আছে কতটি, দেখো তো একটু, হাইড্রোজেন আছে হলো 10টি, 4 4 8 9 10, তার মানে এখানে হাইড্রোজেন আছে 10টি। এইটা কি বলো তো ভাইয়া, এখানে বলয় কয়টা, একটা, দুইটা এবং আরেকটা, টোটাল 3টা বলয় না। হ্যাঁ, 3টা বলয় যুক্ত এই যৌগটার নাম হলো অ্যানথ্রাসিন। কি নাম এটার, অ্যানথ্রাসিন। ঠিক আছে, এটা তোমাদের বইয়ে দেওয়া নেই, তোমরা চাইলে নোট করে নিতে পারো। তাহলে বলো তো ভাইয়া অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আচ্ছা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি আমরা বুঝতে পারছি, একটু দেখো তো। এই যে কোশ্চেনতে ছিল যে বেনজিন এবং বলয়ের মতো বিশেষ কাঠামো, তাহলে কি বিশেষ কাঠামো আছে না। হ্যাঁ, এই জন্য এটার নাম কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বুঝতে পারছি আমরা, আশা করি বুঝতে পেরেছ। ওকে, আমরা আবার নেক্সট টপিকে চলে যাই। দেখো এবার হলো, ও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সিগমা বন্ধন ও পাই বন্ধন। দেখো এই যে সিগমা বন্ধন ও কি বন্ধন, পাই বন্ধন। ঠিক আছে, দেখো একটু ভালো করে খেয়াল করো, লক্ষ্য করো একটু। দেখো আমি কিন্তু এর আগে দেখো এরকম লিখেছিলাম CH3 সিঙ্গেল CH3। দেখো এই যে কার্বন এবং কার্বনের মধ্যে কিন্তু একটা বন্ধন আছে, আছে না। হ্যাঁ, যদি কার্বন এবং কার্বনের মধ্যে যদি একটা বন্ধন থাকে, তাহলে সেইটাকে বলা হয় হলো এই সিগমা বন্ধন। তাহলে একক বন্ধন থাকলে কি হবে, সিগমা বন্ধন হবে। আবার আমি যদি জিনিসটা এভাবে লিখি CH2 ডাবল বন্ড CH2, তাহলে এখানে হয় এই যে একটা হয় হলো সিগমা বন্ড, একটা কি হয় পাই বন্ড।
তার মানে কি, যদি একক বন্ধন থেকে থাকে তাহলে ওটাকে বলা হবে সিগমা বন্ধন, আর যদি দুই দ্বিবন্ধন থাকে তাহলে ওটাকে বলা হবে কি, পাই বন্ধন। বোঝা গেছে আমার কথাটা? এবার দেখো তো, এইটা যদি এভাবে থেকে থাকে CH ট্রিপল বন্ড CH, যদি হয়ে থাকে এভাবে, তাহলে আমরা কি করবো বলো তো? এই যে এইটাকে বলবো আমরা পাই বন্ধন, এইটাকে বলবো আমরা কি, পাই বন্ধন, এবং এই যে এটাকে বলবো আমরা কি, সিগমা বন্ধন। ঠিক আছে? যদি কখনো কার্বন কার্বন ত্রিবন্ধন থেকে থাকে তাহলে আমাকে এখানে বুঝতে হবে যে পাই বন্ধন আছে কয়টি, দুইটি, আর সিগমা বন্ধন আছে কয়টি, একটি। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছো না তোমরা সবাই? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এবার আমি একটা কথা বলি, সেটা হলো যখন তোমাদের যখন তোমাদের দেখো, এই যে পাই ইলেকট্রন, একটু পরে আলোচনা করব। পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন কতটি হবে বলো তো একটু? ইলেকট্রন, পাই ইলেকট্রন মানে দেখো, পাই ইলেকট্রন সবসময় কয়টি, দুইটি। কয়টি? দুইটি। যদি বলো, আচ্ছা যদি বলো যে কেন, আমি যদি কার্বন কার্বন দ্বিবন্ধন চিন্তা করি, এইটা কি অবশ্যই পাই বন্ধন না? আচ্ছা, এইটা দেখো তো, এইটা যে একটা বন্ধন, দেখো তো দুইটা করে ইলেকট্রন নিয়ে কি হয়, একটা বন্ধন গঠিত হয় না? হয়েছে কিনা বলো তো? তাহলে দুইটা করে বন্ধন, মানে দুইটা করে ইলেকট্রন নিয়ে যদি একটা বন্ধন গঠিত হয়, তার মানে পাই বন্ধনে ইলেকট্রন থাকে কয়টি, দুইটি। কয়টি থাকবে? দুইটি। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, তুমি যদি পানির কথা চিন্তা করো, পানি H2O, তাহলে বলো তো, এই যে এইভাবে কি ভাইয়া গঠন করে না? এই যে তুমি যদি এখানে একটা হাইড্রোজেন দাও, তুমি যদি একটা হাইড্রোজেন গঠন করো, তাহলে কি এই যে এই দুইটা কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন করে না? হ্যাঁ করে। ঠিক তেমনি এখানে পাই ইলেকট্রন মানে কি, দুইটা ইলেকট্রন বোঝাচ্ছে। তাহলে আমি শেষ কথা বলতে পারি, সিগমা বন্ধন মানে হলো একক বন্ধন, আর পাই বন্ধন মানে হলো এই যে ডাবল বন্ধন। বোঝা গেছে আমার কথা? আর যখন কার্বন কার্বন তিনটা বন্ধন থাকবে, তখন হলো পাই বন্ধন থাকবে দুইটি এবং সিগমা বন্ধন থাকবে কয়টি, একটি। আশা করি বুঝতে পেরেছো সবাই, তাই না? হ্যাঁ, এগুলো সবাই নোট করে নাও, ঠিক আছে? ওকে, আমরা এবার নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, এই তো ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, তোমাদের কিন্তু বইয়ে এই তত্ত্বটা নেই, হাকেল তত্ত্ব। হ্যাঁ, কিন্তু তোমাদের বিগত বোর্ড পরীক্ষায় এসেছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে তোমরা দেখো, ঠিক আছে? তাহলে একটু দেখি আমরা হাকেল তত্ত্ব জিনিসটা কি। ঠিক আছে, দেখো, হাকেল তত্ত্ব হলো যৌগের অণুতে একটি সমতলীয় চাক্রিক কাঠামো, একটা অবশ্যই কি হতে হবে, চাক্রিক কাঠামো হবে। এতে সঞ্চারণশীল পাই আণবিক অরবিটাল থাকবে। সঞ্চারণশীল কি থাকবে, পাই আণবিক অরবিটাল থাকবে, এবং এতে আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। 4n+2 সংখ্যক কি থাকবে, পাই ইলেকট্রন থাকবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে পাই ইলেকট্রন, আমি কিন্তু একটু আগে বলেছিলাম পাই বন্ধনে পাই ইলেকট্রন থাকে কয়টি থাকে, দুইটি থাকে। ঠিক আছে, মনে আছে তোমাদের? অবশ্যই মনে আছে। দেখো, বিজ্ঞানী হাকেল, এটার নাম মেনলি হিকেল, হ্যাঁ, কিন্তু আবার বাংলা লিখে লিখে এলো হাকেল। দেখো, এই যে হাকেল তত্ত্ব বলতে ইনি কেন এই তত্ত্বটা দিয়েছে, তাই না? ইনি তত্ত্বটা দিয়েছে হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন চেনার জন্য। কি বলছে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন চেনার জন্য হাকেল তত্ত্ব দেওয়া হয়েছে। আমরা দেখি, দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার শর্ত, শর্ত কি কি দেখো তো? প্রথমে চাকরি হতে হবে, একান্তর দ্বিবন্ধন হতে হবে, এবং 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। কি বললাম? 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। দেখো তো, এই যে পাই ইলেকট্রন, যে মানে যেখানে n এর মান 1 2 3 4, অর্থাৎ ইন্টিজার নাম্বার হতে হবে। বোঝা গেছে আমার কথাটা? আচ্ছা দেখি, তাহলে আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। যদি তোমাদের পরীক্ষায় হাকেল তত্ত্ব যদি বলে বিবৃতি করো, তাহলে সুন্দর করে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত দিবা, ঠিক আছে? আর হাকেল তত্ত্ব কেন ব্যবহার করা হয়? অ্যারোমেটিক হাইড্রোকার্বন চেনার জন্য ব্যবহার করা হয়। দেখো, এই যে প্রথমে বলছে চাকরিক হতে হবে। আচ্ছা দেখি, আমরা একটু বেঞ্জিন অঙ্কন করে দেখি। দেখো, একটা চিন্তা করতো যে দেখো একটু চাকরিক,
তাহলে এটা কি চক্র আকারে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। এবারে কি একান্তর দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন মানে হলো এই যে একটা দ্বিবন্ধন থাকবে একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন একটা কি একক বন্ধন। তার মানে কি এই শর্ত আমাদের মেনে নিছে, তাই নাকি? হ্যাঁ। এবার কি বলছে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকবে। আচ্ছা আমরা একটু দেখি, আমি কিন্তু বলেছিলাম পাই পাই আণবিক অরবিটাল, দ্যাট মিন্স পাই বন্ধনে ইলেকট্রন থাকে কয়টা? দুইটা। তার মানে এখানে একটা পাই বন্ধন, আরেকটা পাই বন্ধন, আরেকটা পাই বন্ধন, তাহলে টোটাল পাই বন্ধন কয়টা? তিনটা পাই বন্ধন। তার মানে টোটাল 6টা ইলেকট্রন না? হ্যাঁ, তাহলে 6টা ইলেকট্রন। তার মানে দেখো তো শর্ত অনুযায়ী 4n+2 সমান কত? 6 না? হ্যাঁ অবশ্যই 6। তাহলে আমি যদি এখানে বলি তাহলে 4n সমান কত? 6 - 2। তাহলে দেখো তো 4n তাহলে 4, তাহলে n সমান কত? 1 না? দেখো তো n এর মান কি একটা ইন্টিজার নাম্বার না? অবশ্যই। তাহলে n এর মান যেহেতু 1 আসছে, তাহলে এই যে 1 আমাদের মিলে গেছে, তাই না? হ্যাঁ। আমি যদি আরেকটা চিন্তা করি, দেখো তো আমি যদি ন্যাপথলিনের কথা চিন্তা করি একটু, দেখো তো দেখো, তাহলে এখানে আমার পাই বন্ধন আছে কয়টি? 2 3 4 5। অতএব 5টি পাই বন্ধন আছে, তাই না? 5টা পাই বন্ধন আছে। তাহলে 5টা পাই বন্ধন থাকলে ইলেকট্রন থাকবে কয়টা? 10টা। তাহলে 4n+2 সমান কত? 10। তুমি বলো তো 4n সমান কত? 10 - 2। তাহলে n কত তাহলে হবে? 4n সমান হবে 8। তাহলে n সমান কত হবে ভাইয়া? 2 হবে, তাই না? তাহলে n সমান হবে কত? তাহলে n সমান হবে হলো 2। তাহলে দেখো তো আমার কি পূর্ণসংখ্যা আসতেছে কিনা? অবশ্যই আসতেছে। তার মানে এই যে এগুলা যৌগ অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তাই না? হ্যাঁ। আমরা আর একটা টেস্ট করে দেখি, দেখো তো দেখো আমি বলি আরেকটা কিভাবে টেস্ট করবো আমরা। আমি তোমাকে একটা এরকম যৌগ দিলাম, দেখো তো এটাও কি চক্রাকারে ঘুরতেছে না? হ্যাঁ চক্রাকারে ঘুরতেছে। তাহলে বলো তো এইখানে যখন চক্রাকারে ঘুরতেছে এইখানে পাই বন্ধন কয়টা? একটা পাই বন্ধন, তাই না? হ্যাঁ। তাহলে একটা পাই বন্ধন মানে ইলেকট্রন কয়টা? দুইটা। আমি যদি এখন 4n+2 চিন্তা করি, তাহলে 4n+2 যদি 2 হয় তাহলে 4n সমান হলো 0। তাহলে n আমার 0 হলো না? তাহলে কি হলো বলো? তাহলে তাহলে এটা কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন না? অবশ্যই এটা কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে না। তাহলে এটা কি হাকেল তত্ত্ব মেনে চলে না। তাহলে এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়। আমার কথাটা বোঝা গেছে ভাইরা? ওকে। তাহলে বিজ্ঞানী হাকেল এটা কেন দিয়েছে বলো তো? এটা হলো দিয়েছে হলো মেনলি কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন চেনার জন্য। আমরা কি বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ। ওকে। তাহলে তোমরা এটা খাতায় তুলে নিতে পারো। হ্যাঁ, খুব ভালো করে খাতায় তুলে রাখো, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের বইয়ে নাই তবুও কিন্তু লাগবে। ওকে। আচ্ছা আমরা নেক্সট টপিকে চলে যাই। দেখো এলিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রকারভেদ। দেখো তো ভাইরা এলিফ্যাটিক হাইড্রোকার্বন কয় প্রকার? এলিফ্যাটিক হাইড্রোকার্বন কিন্তু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এটা কি মুক্ত শিকল হাইড্রোকার্বন, এটা কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, তাই না? এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন কি আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি, আমরা এই দুটো নিয়ে এখন কি আলোচনা করব। ওকে। দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন কি বলছে এখানে? মুক্ত শিকল হাইড্রোকার্বন কি বলছে একটু দেখি আমরা। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি কি অবস্থা থাকে? মুক্ত অবস্থা থাকে। হ্যাঁ, তাকে কি বলা হয়? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। দেখো মুক্ত অবস্থা থাকবে, থাকবে মুক্ত অবস্থা থাকবে, কি বলছে? দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থা থাকবে, তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। দেখো আমি যদি এভাবে লিখি, দেখো তো এই যে দেখো তো প্রথম কার্বন এবং শেষ কার্বন এদের মধ্যে কি কোনো কানেকশন আছে? অবশ্যই না। তাহলে কি এটা একটা মুক্ত শিকল। আমি যদি আরো দুই একটা এক্সাম্পল দেই, দেখো তাহলে এগুলো কি মুক্ত শিকল না? প্রথম কার্বন এবং শেষ কার্বনের মধ্যে কি বলতো? প্রথম কার্বন এবং শেষ কার্বনের মধ্যে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এটা মুক্ত অবস্থায় আছে। কি অবস্থা আছে? মুক্ত অবস্থায় আছে। আমি যদি আরো এক্সাম্পল দেই,
দেখো দেখো তাহলে কি হবে, এই যে আমি যদি CH3 লিখি, দেখো তো এই যে প্রথম কার্বন এবং শেষ কার্বন কি মুক্ত অবস্থায় আছে না? হ্যাঁ, অবশ্যই মুক্ত অবস্থায় আছে। তার মানে এটা কি হবে? মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমার কথা বোঝা গেছে? আমরা এগুলোকে কি বলবো বলো দেখি? এগুলোকে বলবো আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন। দ্যাট মিনস প্রথম কার্বন এবং শেষ কার্বনটা কি থাকবে? মুক্ত অবস্থা থাকবে। তুমি কিন্তু দেখো এই যে CH3 CH2 তোমার ইচ্ছা, তুমি যতটুকু যাবা কোনো সমস্যা নেই। আমি যদি এতটুকু পর্যন্ত যাইতে পারি, আমি যদি যাই যাব, সমস্যা নেই। কিন্তু লাস্টেরটা CH3 হবে। হ্যাঁ, এই যে শেষের কার্বন এবং যে প্রথমের কার্বনটা কি থাকবে? মুক্ত অবস্থা থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হবে মুক্ত শিকল হাইড্রোকার্বন, তাই না? হ্যাঁ, তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, এরপর আমরা পরবর্তী টপিকে যাব। আচ্ছা, তাহলে একটা কি হলো? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমরা কিন্তু বলেছিলাম যে মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন, তাই না? হ্যাঁ, আমরা এবার বদ্ধ শিকল হাইড্রোকার্বন পড়বো। দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলা হয়? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি বদ্ধ অবস্থায় থাকে তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। এই যে দুই প্রান্তের কার্বন দুটি বদ্ধ অবস্থায় থাকবে, তার মানে কি এটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন, তাই না? এখন আমরা একটু এক্সাম্পলের সাহায্যে দেখে নিতে পারি। দেখো একটু আমি বলি, CH2 সিঙ্গেল বন্ড CH2, এই যে তাহলে দেখো তো ভাইয়া, এখানে এই যে যদি 1 নং কার্বন ধরি এবং একটা 4 নং কার্বন ধরি, মানে 1 2 3 4 নং, দেখো তো 1 এবং 4 এর মধ্যে কি একটা সংযোগ স্থল আছে না? মানে কি এরা কি বন্ধনে আবদ্ধ না? হ্যাঁ, তাহলে এরা কি মানে এরা কি মুক্ত অবস্থায় আছে? অবশ্যই না, এরা কি অবস্থায় আছে? বদ্ধ অবস্থায় আছে। তার মানে এটা কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমি তো এভাবে লিখতে পারি, দেখো তো CH3 সরি 2 CH, এই যে দেখো তো এই তিনটা কার্বন কি বদ্ধ অবস্থায় আছে না? হ্যাঁ, তাহলে এগুলো কি বলা হবে? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমরা নামকরণটা পরে আসবো। এটার নাম হলো, তবু একবার বলে দেই, এটার নাম হলো সাইক্লোপ্রোপেন, এটার নাম কি সাইক্লোবিউটেন। আচ্ছা, আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই CH ডাবল বন্ড দিলাম, এই যে CH2 CH, এই সিঙ্গেল বন্ড দিলাম। দেখো তোমরা যে এই যে এটাও কিন্তু এক ধরনের বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এটার নাম হলো সাইক্লোবিউটিন। ঠিক আছে, তাহলে কি তোমরা চিন্তা করো তো, দুই প্রান্তের কার্বন দুটি বদ্ধ অবস্থায় থাকবে। কি থাকবে? বদ্ধ অবস্থায় থাকবে। তার মানে কি এই যে তুমি যদি তুমি যেটা 1 নং কার্বন চিন্তা করো, এটা 2, এটা 3 নং কার্বন চিন্তা করো, তাহলে 1 এবং 3 নং এর মধ্যে কি আছে? একটা সংযোগ অবস্থায় আছে। সুতরাং এগুলো কি সবগুলো কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বোঝা গেছে আমার কথা? ওকে, তাহলে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন পড়লাম এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন পড়লাম। ঠিক আছে, ওকে। দেখো আচ্ছা, এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বন যে একটু আগে পড়লাম আমরা, মুক্ত শিকল হাইড্রোকার্বন কিন্তু দুই প্রকার। একটা কি বলতো? সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। ঠিক আছে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। দেখো এই যে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, তাই না? হ্যাঁ, আমরা এখন সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো এই যে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলা হয়? এই যে সম্পৃক্ত, তাই না? যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকবে। কি থাকবে? কার্বন কার্বন একক বন্ধন থাকবে। তাহলে দেখো তাকেই মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। আমি যদি এভাবে লিখি, দেখো তো CH3 সিঙ্গেল বন্ড CH3, তাহলে এই যে একক বন্ধন না? হ্যাঁ, আমি যদি এভাবে লিখি CH3 CH2 CH3, তাহলে কি দেখো তো সবগুলা কি একক বন্ধন কিনা? হ্যাঁ, অবশ্যই একক বন্ধন। তাহলে এগুলো কি হবে? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন CH3 CH2 CH2 এবং CH3। তাহলে কি দেখো তো প্রত্যেকটাই কি দেখো তো একক বন্ধন আছে না? হ্যাঁ, তাহলে এগুলো হলো তোমার কি সম্পৃক্ত মুক্ত শিকল। তাহলে প্রধান টার্গেট হলো একক বন্ধন হতে হবে, তাই না? একক বন্ধন মানে হলো সম্পৃক্ত হবে। ঠিক আছে, দেখো একক বন্ধন এবং প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় আছে, তার মানে এটাকে বলা হবে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে।
আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার হলো অসম্পৃক্ত অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। হ্যাঁ দেখো, যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে এই যে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, এইটাই হলো ইম্পর্টেন্ট জিনিস। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, তাকেই কি বলা হবে? অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হওয়ার প্রধান শর্ত হলো দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন হবে। যেমন আমি যদি এক্সাম্পল দেই তাহলে CH2 ডাবল বন্ড CH2, তাহলে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। আমি আবার এভাবে লিখতে পারি CH2 ডাবল বন্ড CH, এই যে CH3 লিখতে পারি, এই যে ডাবল বন্ড রয়েছে। বলছে না যে এক বা একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন? আচ্ছা, এই CH ট্রিপল বন্ড CH আমরা এভাবে লিখতে পারি। দেখো ত্রিবন্ধন রয়েছে, আমরা এভাবে লিখতে পারি। ভাইয়া দেখো, সবাই একটু মনোযোগ দাও, দেখো CH3। তাহলে দেখো তো ত্রিবন্ধন আছে কিনা? হ্যাঁ, তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, তাই না? হ্যাঁ, তাই বলো তো এটার নাম কি? এটার নাম হলো ইথিন। এটার নাম কি? ইথিন। এইটার নাম কি বলো তো? তিনটা কার্বন, তার মানে এটার নাম প্রোপিন। এইটার নাম কি বলতো? দুই কার্বন এবং ত্রিবন্ধন যুক্ত, এই যেটাকে বলা হবে কি? ইথাইন। আর এটার নাম হলো প্রোপাইন। আমরা নামকরণটা সামনে আসবো, কিন্তু আমরা এতটুকু বুঝি দ্বিবন্ধন এবং কি আছে? ত্রিবন্ধন আছে। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, দেখো তো এখানে বলছে এক বা একাধিক। আমরা কিন্তু একটা একটা করে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আলোচনা করলাম, কিন্তু একাধিক কি আলোচনা করছি না। তাহলে এবার আমরা দেখে নিব একাধিক কিভাবে হতে পারে। দেখো আমি যদি CH2 এই যেভাবে দিই, দেখো তো, তাহলে দেখো তো, এই যে দেখো তো এখানে আমাদের কি দ্বিবন্ধন একটা, এখানেও দ্বিবন্ধন একটা, তাই না? হ্যাঁ, দেখো এই যে আমাদের একাধিক দ্বিবন্ধন রয়েছে, এবং এগুলা দ্বিবন্ধন একাধিক হলে কি নামকরণ হবে? এটা ইউপ্যাক নামকরণে আমরা দেখে নিব। আপাতত এতটুকুই বুঝতে পারছো? একক মানে কি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। বোঝা গেছে আমার কথাটা? হ্যাঁ, তাহলে এটাকে বলা হবে কি? অসম্পৃক্ত মুক্ত শিকল। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে এবং প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থা থাকবে, তাই না? আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, এবার আমরা পরবর্তী টপিকে চলে যাব। দেখো এবার হলো বদ্ধ শিকল। আমরা তখন মুক্ত শিকল নিয়ে আলোচনা করলাম, তাই না? এবার বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতোই কিন্তু বদ্ধ শিকল হাইড্রোকার্বন। দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সম্পৃক্ত বদ্ধ শিকল, একটা অসম্পৃক্ত বদ্ধ শিকল, তাই না? তাহলে সম্পৃক্ত বদ্ধ শিকল কোনগুলো? যে প্রান্তের কার্বন দুটি বদ্ধ অবস্থায় থাকবে এবং কি একক বন্ধন থাকবে, এটাই কি সম্পৃক্ত। আর অসম্পৃক্ত দুই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, এক বা একের অধিক, তাই না? হ্যাঁ, আমরা একটু দেখি। দেখো কি বলছে এখানে, দেখো তো একটু, যে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকে, তাকে কি বলা হয়? সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমরা কিন্তু এভাবে লিখতে পারি CH2 CH2 CH2, এই যে বদ্ধ অবস্থায় আছে, এটা মেনলি হলো সাইক্লোপ্রোপেন। আবার এভাবে লিখতে পারি আমরা, দেখো তাহলে দেখো তো এটার নাম কি? এই যেটা বললাম সাইক্লোবিউটেন। কার্বন কার্বন সবগুলো কি একক বন্ধন আছে না? হ্যাঁ, এগুলো কি আছে? একক বন্ধন। তাহলে একক বন্ধন থাকলে কি হবে বলতো? সম্পৃক্ত হবে। বোঝা গেছে আমার কথাটা? যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, তাকে কি বলা হবে? সম্পৃক্ত বদ্ধ শিকল। এক নম্বর হলো যে কার্বন প্রথম এবং শেষ কার্বনটা বদ্ধ থাকতে হবে এবং শুধু একক বন্ধন থাকতে হবে, তাহলে বুঝতে পারবো এটা সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, এবার আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যাব। অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। দেখো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন তার মানে এক বা একাধিক কার্বন কার্বন, দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে কি হবে? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে, তাই না? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাদেরকে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হবে। যেমন আমি ওই আগের এক্সাম্পলটা যদি দেই, CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড
CH2। ভাই তোমরা বলতে পারো যে এখানে আপনি ডাবল দিলেন, এখানে কেন জানি হাইড্রোজেন দিলেন না, এখানে হাইড্রোজেন দিলেন না, তাই না? হ্যাঁ, আমাকে কিন্তু কার্বনের 4 যোজনই মেলাতে হবে। কি মেলাতে হবে? কার্বনের 4 যোজনই মেলাতে হবে। দেখো কার্বনের এই যে 2 + 1 3 আর একটা প্রয়োজন, এই জন্য একটা হাইড্রোজেন দেওয়া হয়েছে, তাই না? তাহলে আমাদের দেখো তো দ্বিবন্ধন আছে কিনা? হ্যাঁ, দ্বিবন্ধন আছে। আবার দেখো আমরা কিন্তু এখানে ত্রিবন্ধনও দিতে পারি। দেখো এই যে কার্বন CH, দেখো 2 দিতে পারি। দেখো তো এই যে কার্বনের 4টা হাত অলরেডি মিলে গেছে, এখানে কার্বনের এই যে 3 আর 1 4 হাত মিলে গেছে, তার মানে এইটাকে বলা হবে সাইক্লোপ্রোপাইন, কারণ ত্রিবন্ধন আছে জন্য এটা অ্যালকাইন গ্রুপের সদস্য। তার মানে দেখো তো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, এইটাকে তো আমরা এভাবে লিখতে পারি, তাই না? এই যে ডাবল বন্ড CH CH2 CH2, এই যে ডাবল বন্ড আছে না? হ্যাঁ, ডাবল বন্ড আছে। আবার এভাবে তো লিখতে পারি আমরা সি ট্রিপল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2। দেখো তো, দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা? হ্যাঁ, লিখতে পারি। এখানে সাইক্লোবিউটাইন। তাহলে দেখো তো এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকে অসম্পৃক্ত বলা হবে, তাই না? মুক্ত শিকলের মতো বদ্ধ শিকল একই জিনিস, শুধু এটা কি বদ্ধ অবস্থায় থাকবে, এতটুকুই, আর কোনো বিষয় না। দেখো এবার গুড, এবার আমরা একটা নতুন টপিকে চলে আসলাম, নামকরণ। কি এই যে তোমরা যে একটু আগে যে দেখলে না যে ওগুলার বিভিন্ন নাম কই থেকে আসলো, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? নামকরণগুলো আমাদের জানতে হবে, কারণ সামনে যখন আমরা বিক্রিয়া এবং ক্রিয়া বিক্রিয়া আলোচনা করব তখন কিন্তু নামকরণ না জানলে তুমি কিন্তু বিক্রিয়া করতে পারবে না, কোনটা থেকে কোনটা তৈরি করবা, তাই না? হ্যাঁ, এই জন্য নামগুলো জানা খুবই জরুরি, ঠিক আছে? দেখো নামকরণগুলো কিভাবে করতে হয়। এই যে নামকরণের ক্ষেত্রে, আচ্ছা ভাইয়া বলো তো প্রিফিক্স মানে কি? বাংলাতে কিন্তু মেনলি উপসর্গ বলা হয়, শব্দের প্রথমে বসে, তাই না? প্রি মানে পূর্বে, হ্যাঁ, তাহলে কি শব্দের পূর্বে বসবে। যেমন এই যে আমরা যখন নামকরণ করতে যাব, হাইড্রোকার্বনের নামকরণ করতে যাব অথবা জৈব যৌগের নামকরণ করতে যাব, তখন কিন্তু আমাদের কিছু পূর্বে কিছু নাম জানতে হবে, শব্দের পূর্বে কিছু নাম বসবে। এই নামগুলো কি কি আমরা সেটা একটু দেখবো। যেমন হলো কি, তোমরা কিন্তু এগুলা পুরো মুখস্থ করে ফেলবে। কি করবে? এগুলা মুখস্থ করে ফেলবে, মুখস্থ না করলে কিন্তু হবে না। দেখো মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট, হেগস, হেপ্ট, অট, নন, ডেক, ঠিক আছে? এই টোটাল 10টা। দেখো মিথ কখন হবে? যখন কার্বন একটা হবে। ইথ কখন হবে? যখন কার্বনের সংখ্যা 2টা হবে। প্রোপ কখন হবে? যখন কার্বনের সংখ্যা 3টা হবে। বিউট কখন হবে? কার্বন যখন 4টা হবে। ঠিক পর্যায়ক্রমে এভাবে আমাদের চলতে থাকবে। হেক্সে কয়টা হবে? 6টা। হেপ্টেনে কার্বন কয়টা? 7টা। অক্টেনে কার্বন কয়টা আমার? 8টা। ননেনে কয়টা? 9টা। ডেকেনে কয়টা? 10টা। আচ্ছা তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আসলে নামকরণ কি 10 পর্যন্তই হয়? না ভাইয়া, 10 পর্যন্ত হয় না, এর পরেও কিন্তু আছে। যদি তুমি 11 চিন্তা করো, যদি তুমি 11 চিন্তা করো, তাহলে ওটাকে বলা হবে আনডেক। কি বলা হবে? আনডেক। আর 12কে বলা হবে ডোডেক। এগুলো আমাদের লাগবে না এখন, ঠিক আছে? তাহলে আমরা আপাতত 10 পর্যন্ত দেখবো, যে মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট, হেগস, হেপ্ট, অক, নন, ডেক। এবং আমাকে কার্বন সংখ্যা জানতে হবে। কি জানতে হবে? কার্বন সংখ্যা। কার্বন 1 2 3 4। এই যে তুমি যদি কার্বন সংখ্যা না জানো যে কোনটা কার্বন, মানে কত নাম্বার কার্বনের নাম কি, তাহলে তুমি যদি না জানো তাহলে জানতে পারবা না, নামকরণ কিন্তু ভালো মতো বুঝতে পারবো না, ঠিক আছে? এগুলা কি করো? মুখস্থ করে ফেলো এবং খাতায় ভালো করে নোট করে নাও, ঠিক আছে? ওকে, দেখো আমরা নামকরণের ক্ষেত্রে প্রথম যে যৌগগুলো আলোচনা করব সেটা হলো এই যে অ্যালকেন। কি করবো আমরা বলতো? এই যে নামকরণের ক্ষেত্রে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করব। দেখো এই যে অ্যালকেন জিনিসটা কি? হ্যাঁ, অ্যালকেনের দেখো আমরা যে একটু উপসর্গ বা প্রিফিক্স গুলো পড়লাম না, হ্যাঁ, উপসর্গের সঙ্গে কি যুক্ত হবে? এন যুক্ত হবে। আবার দেখো এর একটা সাধারণ সংকেত আছে। কি সংকেত? CnH2n+2। CN কি? CnH2n+2।
দেখো তো একটু ভাইরা, আমি কিন্তু একটু আগে বললাম যে কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে মিথ হয় না, 2 হলে কি হবে, ইথ হবে, 3 হলে প্রপ হবে। আমরা একটু দেখি এন এর মান বসাই দেখি, যেমন ওই সূত্র অনুযায়ী আমরা এন বসাই দেখি। এন যদি 1 হয় তাহলে দেখো তো C1 H কত হবে, 2 1 2 আর 2 কত হবে 4, তার মানে এটা কি বলা যায়, CH4। আচ্ছা CH4 অবশ্য সবাই জানে, CH4 মানে হলো মিথেন। কি এটা, মিথেন। কেন, ওই যে কোথা থেকে আসছে, মিথ থেকে আসছে, মিথ যোগ এন, মিথেন। এটা কি বলতো, মিথ যোগ এন, মিথ যোগ এই যে এন, বলছিলাম না যে এন যুক্ত হবে, তাহলে মিথ যোগ এন, এটা কি বলা হবে, মিথ এন। এখন যদি বলা হয় যে এন এর মান 2, তাহলে কি হবে, C2H কত হবে, 2 2 4 আর 2 কত হবে 6, C2H6। আমি কি বলেছিলাম যে 2 কার্বন 2 হলে যেন কি হয়, ইথ হয়, কি হয়, ইথ। তাহলে কি হবে এখানে, আমি যদি বলি যে ইথ প্লাস এন, নাম কি হবে, ইথেন। অবশ্যই ইথেন, তাই নয় কি, হ্যাঁ অবশ্যই। আমি যদি এন এর মান 3 ধরি তাহলে কি হবে, C3H কত হবে, 3 2 6 আর 2 8, তার মানে কি হবে এখানে, তাহলে এটা কি হবে বলো তো ভাইয়া, 3 হলে কি হয়, প্রোপ হয় না, হ্যাঁ প্রোপ প্লাস এন, এটার নাম কি হলো, প্রোপেন, প্রোপেন। তাহলে এন সমান 4 হলে কি হবে বলতো, C4H কত, H 4 2 8 আর 2 10, তার মানে এটা কি হবে, 4 হলে যেন কি হয়, মিথ ইথ প্রপ বিউট, কি হয়, বিউট। তাহলে দেখো এটা হবে আমাদের কি, বিউট প্লাস এন, তাহলে কি হবে, এটাকে বলা হয় বিউটেন, তাই না, হ্যাঁ এটাকে বলা হবে বিউটেন। আমি 5 পর্যন্ত লিখে দিব, বাকি তোমরা গুলো খাতায় লিখে নিবে। তাহলে দেখো 5, তাহলে কি হবে, C5H কত, অবশ্যই 12, কারণ 5 2 10 আর 2 কত হয়, অবশ্যই 12, তাই না, হ্যাঁ। তাহলে কি হবে এটা দেখো তো, তাহলে পেন্ট প্লাস এন, তাহলে কি হবে এটা বলতো, পেন্টেন, তাই না, হ্যাঁ পেন্ট প্লাস এন কি হবে, এটা পেন্টেন। বুঝতে পারছি না ভাইরা, হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো এরপর আমরা কি বলবো, আমরা অ্যালকিন, কি বলবো আমরা, অ্যালকিন। আচ্ছা অ্যালকিন দেখো প্রিফিক্স মানে উপসর্গ প্লাস ইন যুক্ত হবে, এবং কি CnH2n, Cn প্লাস দেখো CnH2n। দেখো তো আমরা এন এর মান একটু বসাই দেখি, এন সমান যদি 1 হয় তাহলে কি হবে, দেখো তো C1H 2 1 2, এখন ভাইয়া বলো তো CH2, CH2 এইটার কি, এইটার কোনো নাম হয় না। যদি বলা হয় কেন নাম হয় না, আমি তোমাকে বোঝাই। দেখো তো কার্বন দুই দিকে তুমি যদি 2টা হাইড্রোজেন দিয়ে দাও, এই যে কিন্তু কার্বনের আরো 2টা হাত ফাঁকা থেকে যায়, এখানে কোনো হাইড্রোজেন নেই, তাই CH2 কোনো কি যৌগ হয় না। এটা একটা যৌগ মূলক হয় কিন্তু যৌগ হয় না, ঠিক আছে। দেখো এন এর মান যদি আমরা 2 দেই, দেখো তাহলে কার্বন 2, তাহলে H কত হবে, 2 2 2 2 4, হ্যাঁ ভাইয়া 2 হলে যেন কি হয়, মিথ ইথ প্রপ বিউট পেন্ট হেক্স হেপ্ট অক নন ডেক, মনে আছে, অবশ্যই মনে আছে তোমাদের। তাহলে এটা কি হবে, 2 হলে হয় ইথ প্লাস ইন, তাহলে এর নাম কি হবে, ইথিন, দেখো এর নাম কি, ইথিন, ঠিক আছে। এবার যদি এন এর মান যদি আমি 3 দেই তাহলে কি হবে, C3H6 হবে, মানে কার্বন যতটি তার ডাবল হবে কি হাইড্রোজেন। তাহলে এটা কি হবে, 3 হলে কি হবে বলতো, প্রোপ হয়, মনে আছে। তাহলে এটা প্রোপ প্লাস ইন, তাহলে নাম কি হলো, প্রোপিন, এর নাম তাহলে কি, প্রোপিন, ঠিক আছে। তাহলে প্রোপ প্লাস ইন, প্রোপিন, তাই না, হ্যাঁ। এবার এন সমান যদি আমি 4 দেই তাহলে কি হবে বলতো, এই C4H8, C4H8, তাহলে 4 দিলে কি হবে, বিউট প্লাস ইন, তাহলে কি হবে, এটাকে বলা হয় বিউটিন। দেখো তাহলে এন এর মান যদি আমার 5 হয় তাহলে C5H10 হবে,
তাহলে C5H9 হলে কি হবে বলো দেখি, পেন্ট প্লাস ইন, তাহলে কি হবে বলো তো, পেন্টিন। ঠিক তেমনি বাকিগুলো তোমরা সুন্দর করে কি করবা, দেখে নিবা, বাকিগুলো সুন্দর করে দেখে নিবা। একটা জিনিস দেখো তো, আমি বলি তোমাদের, এই যে একটু আগে যে আমি লিখলাম, দেখো C2H4, হ্যাঁ অবশ্যই অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন হবে। তাহলে দেখো তো CH2 ডাবল বন্ড কত, CH2। আমি যদি বলি এখন C3H6, তার মানে দেখো তো কার্বন হবে CH2 ডাবল বন্ড CH, এই যে হবে। এখন যদি বলো ভাইয়া কেন এভাবে হলো, হ্যাঁ কেন হলো তাই না, হ্যাঁ দেখো এই যে কার্বন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা দুটো হলো, এই ডাবল বন্ধন, এই যে কার্বন, এই যে হাইড্রোজেন দিলাম, এই দেখো কার্বন, এই যে হাইড্রোজেন। দেখো আমার কথা হলো কার্বনকে 4টা করে মিলতে হবে, 1 2 3 4। এইদিকে তো কার্বনের 1 2 3, এই যে 4, আর এদিকে তো 1 2 3 4টা তো মিলেই গেছে তাই না, হ্যাঁ তাহলে যদি মিলে যায় তাহলে কি হবে বলো তো, অবশ্যই এটা কি হবে, অ্যালকিন হবে। এই যে এবার যে আমি বলি তোমাকে, তো দেখো তো এই যে C4H8 দিলাম, তুমি কি করবা, এই যে কার্বন, কার্বন তুমি দেখো, তুমি এভাবে লিখতে পারো, কার্বন 4টা দিলা, তারপর কি যে কোনো একখানে আমাকে ডাবল বন্ড দিতে হবে, তুমি এখানে দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, যে কোনো একখানে দিতে পারো। আমি মনে করো প্রথমেই দিলাম, তার মানে এখানে কার্বনের 2টা হাত আছে, তার মানে আমার আরো 2টা কি প্রয়োজন। দেখো তাহলে এখানে কার্বনের 3টা আছে, এই যে একটা 4টা, ঠিক তেমনি এই যেভাবে দিব আমরা, হ্যাঁ দেখো একটু এইভাবে আমরা দিব, বুঝতে পেরেছি আমরা, হ্যাঁ তাহলে এইটাকে আমরা শর্টকাটে কি লিখতে পারি বলো তো একটু, এটাকে আমরা একটু শর্টকাটে কি লিখতে পারি একটু বলো তো, দেখো তো এই যে হাইড্রোজেন, এই যেগুলো ছিল, তাহলে কি লিখতে পারি, CH2 CH ডাবল বন্ড CH, সরি এটাতে হবে দেখো CH, আর কি হবে CH3। তুমি চাইলে কিন্তু এভাবে লিখতে পারো। দেখো তাহলে দেখো তো কি করা, এইখানে CH3 হবে। দেখো তাহলে আমরা কিন্তু যদি এই C4H8 কে একটু এক্সটেন্ড বড় করতে যাই তাহলে কিন্তু এভাবে হবে। তোমরা বাকিগুলা এই একটু এভাবে কিন্তু করে নিবে, ঠিক আছে, একটু দেখবে তোমরা বাকিগুলো, হ্যাঁ অবশ্যই বাকিগুলো দেখবে তোমরা। তাহলে দেখো ঠিক একইভাবে তাহলে তোমরা এই C5H10 এর গাঁটের সংখ্যাটা কি তোমরা লিখবে, ঠিক আছে, বাকিগুলো কিন্তু ঠিক এভাবে তোমাদের কি করতে হবে, লিখতে হবে। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো এবার আমরা কি বলবো, আমরা অ্যালকাইন কি বলবো, আমরা অ্যালকাইন। অ্যালকাইন মানে হলো দেখো কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, কি থাকবে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। দেখো এন এর মান যদি আমার 1 হয় তাহলে কি হবে দেখো তো, C1H0, অর্থাৎ সি শুধু কিন্তু সি থাকবে তাই না, হ্যাঁ শুধু সি থাকবে, এইচ থাকবে না। তবে দেখো একটা জিনিস, শুধু আমাদের সি থাকবে, দেখো এখান থেকে কি থাকবে, আমাদের শুধু সি থাকবে। সি কি কোনো যৌগ হবে, অবশ্যই না, তাহলে এটা হবে না। তাহলে এন সমান যদি 2 হয় তো দেখো তো C2H কত হবে, দেখো তো H 2 2 4 থেকে 2 বাদ, C2H2। আচ্ছা ভাই বলো তো এন এর মান যদি 2 হয়, এন এর মান কত হলে 2 হয়, তাহলে কি হবে দেখি, ইথ হবে না, 2 হলে কি হয় ইথ, প্লাস আইন, কি হবে আইন, তারপরে এই যে আইন আছে না, হ্যাঁ তাহলে এটাকে বলা হবে ইথাইন, কি বলা হবে রেখে, ইথাইন বলা হবে। আচ্ছা এন সমান যদি আমি 3 লিখি তাহলে কি হবে, C3H, সূত্রের মধ্যে ফেলো তোমরা, 3 2 6 থেকে 2 বাদ, তাহলে কত 4 হবে, তাহলে এটা কি হবে 3 হলে কি হয় প্রোপ হয়, প্রোপ প্লাস আইন, তাহলে কি হবে এটা প্রোপাইন, কি হবে প্রোপাইন হবে, হ্যাঁ তাহলে প্রোপাইন নিয়ে আলোচনা করবো। দেখো প্রোপাইন, দেখো তাহলে এন সমান যদি 4 হয় তাহলে কি হবে, C4H কত হবে বলতো, 4 2 8 থেকে 2 বাদ, তার মানে 6, তার মানে কি হবে, তার মানে 4 হলে আমাদের নাম কি বিউট, 4 হলে কি বিউট, বিউট প্লাস আইন, তাহলে নাম কি হবে বিউটাইন, বিউটাইন।
বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। n সমান যদি 5 হয় তাহলে কি হবে? C5H কত হবে বলো তো? 5 দুগুণ 10 থেকে 2 বাদ, তাহলে হবে 8। তাহলে কি হবে? 5 হলে কি হবে? পেন্ট প্লাস আইন, তাহলে কি হবে? পেন্টাইন। তাহলে বলো তো বাকিগুলো কি তোমরা লিখতে পারবে না? 6 7 8 9 10 এগুলো কি তোমরা পারবা না লিখতে? হ্যাঁ অবশ্যই পারবা। বাসায় তোমরা হলে কি করবা? প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবং লিখে তোমরা কমেন্টে জানাবা যে তোমরা এগুলা পেরেছো, আর না পারলে আমাকে বলবা। ওকে, এরপর তোমাদের একটু গঠন দেখাই। দেখো তো ভাইয়া, প্রথমে প্রথমে কি লিখলাম? CH C2H2, এইটা মানে কি দেখো তো একটু আমরা গঠনটা দেখাই। এখানে কার্বন কয়টা? 2টা না? হ্যাঁ, তাহলে আমরা 2টা কার্বন দিলাম। দেখো তো আমরা অ্যালকাইন মানে কি ট্রিপল বন্ড না? অবশ্যই ট্রিপল বন্ড। তাহলে কার্বনের 4টা হাত মিলার জন্য এই যে তার মানে কি দেখো তো কার্বনের 4টা হাত মিলে গেছে, এখানে 4টা হাত মিলে গেছে, তার মানে আমরা লিখতে পারি CH ট্রিপল বন্ড CH। বুঝতে পারছি আমরা? CH ট্রিপল বন্ড CH। অপরদিকে আমি যদি বলি C3H4, তাহলে তোমার টার্গেট কি দেখো তো? কার্বন আগে 3টা দিতে হবে। তুমি যে কোনো এক জায়গায় 3টা বন্ধন দিতে পারো, যে কোনো এক জায়গায় 3টা বন্ধন দিতে পারো। যদি তুমি 3টা বন্ধন দাও তাহলে কি হবে দেখো তো? এই যে একটা হাইড্রোজেন, তাহলে এই কার্বনে 4টা মিলে গেছে, এই কার্বন অটোমেটিক্যালি 4টা মিলে গেছে, তাহলে এই কার্বনে দেখো তো কি হবে? আমার 4টা হাত এভাবে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। বোঝা গেছে আমার কথাটা? হ্যাঁ আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি হবে? CH ট্রিপল বন্ড CH3, তাহলে এটার নাম কি বলতো? এর নাম হলো প্রোপাইন। প্রোপাইন। আবার আমি যদি বলি যে না C4H কত বলো দেখি? C4H6, যদি C4H6 যদি হয় দেখো তো কিভাবে লেখা যায়? কার্বন কয়টা? 4টা দিতে হবে না? 3টা 4টা। তুমি যে কোনো একটা জায়গায় ট্রিপল বন্ড দিবা। তুমি প্রথমে দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো। আমি তোমাদের প্রথমেই দিয়ে দিলাম। দেখো এখানে ট্রিপল বন্ড, এখানে যদি ট্রিপল বন্ড হয় তাহলে দেখো তো দেখো, তাহলে এইখানে আমরা কি হাইড্রোজেন বসালাম। তাহলে দেখো তো কার্বন 4টা হাত মিলে গেছে না? অবশ্যই মিলে গেছে, কিন্তু এইখানে কার্বন অটোমেটিকলি 4টা মিলে গেছে। দেখো 3 আর 1 4, কিন্তু এইখানে তো মিলে নাই। এখানে কি মিলেছে? না, এখানে মিলে নাই। তাহলে আমাকে এখানে কি করতে হবে? মিলাতে হবে। মিলাইলে দেখো তো তাহলে কি করা যায়? CH, দেখো CH ট্রিপল বন্ড CH2 CH3। দেখো ভাইয়া এই যে 3টা যে বন্ধন আছে, এই 3টা বন্ধন তুমি কিন্তু সরায়ও লিখতে পারো। দেখো CH3 CH যেভাবে তুমি কিন্তু লিখতে পারো। তুমি দেখো তোমার টার্গেট থাকবে সব জায়গায় 3টা মানে 4টা করে হাত মেলানো। কার্বনের 4টা হাত মিলাইতে হবে। দেখো তাহলে এখানে তো কার্বনের 4টা হাত মিলছে, এখানে 4টা অলরেডি আছেই। এখানে 3 আর 1 যে 4, 3 আর 1 4, এখানে 3 আর 1 4। বুঝতে পারছো তোমরা? এভাবে বাকিগুলা তোমরা করে ফেলবে, ঠিক আছে? আশা করি তোমরা পারবে। দেখো আমরা পরবর্তী টপিকে চলে যাই। এবার দেখো তো অ্যালকোহল। এবার আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণ সংকেত হলো CnH2n-1 ইন OH। এই যে OH-টা হলো অ্যালকোহলের কার্যকরী মূলক। কি বলা হচ্ছে? কার্যকরী মূলক। কার্যকরী মূলক সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। দেখো এই যে আমাদের উপসর্গ, দ্যাট মিনস কে শব্দের পূর্বে যেটা বসবে প্লাস নল যুক্ত হবে। তার মানে এন এর মান যদি 1 হয় তাহলে মিথ না? হ্যাঁ অবশ্যই মিথ। মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ, অক, নন, ডেক, তাই না? হ্যাঁ, যদি আমি উপসর্গ মিথ বসাই প্লাস নল বসাই তাহলে মিথানল, ইথ প্লাস নল ইথানল, প্রোপ প্লাস নল প্রোপানল, তাই না? হ্যাঁ, আমরা এখন সেটা দেখব। এন এর মান যদি 1 হয় তাহলে কি হবে ভাইয়া? দেখো তো একটু, C1, তারপরে H কত দেখো তো? 2 থেকে দেখো তো, ও সরি, এখানে +1 হবে। CnH2n +1 OH। হ্যাঁ, তাহলে n এর মান যদি 1 হয় তাহলে C1H3OH, তাহলে এটার নাম কি বলা যায়? এই যে CH3OH।
সবাই বলো তো এন এর মান 1 হলে কি মিথ হয় না? মিথ হয় কিনা বলো? হ্যাঁ, তাহলে মিথ যদি হয় তাহলে মিথ প্লাস নল মানে মিথানল। কিটা? মিথানল। আবার যদি এন এর মান যদি কি হয় 2 হয় তাহলে কি হবে বলতো C2H5। দেখো তো কেন H5? কারণ 2 2 4 আর 1 কত হবে 5। তাহলে C2H5OH। আর OH তার কার্যকরীমূলক, OH থাকা মানেই যে অ্যালকোহল, এটা আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এই যে তাহলে দেখো এটার নাম কি ইথানল। দেখো এই C2H5OH এর নাম কি ইথানল। তোমরা হয়তো বা এটাকে জেনে থাকবে বা জানো হয়তো আগে থেকে, তোমরা তোমরা দশম শ্রেণীতে পড়ো, তার মানে দেখো তো এই ইথানল তোমরা কিন্তু 31st নাইটে অনেকে কিন্তু এটা খাও। হ্যাঁ, এটা কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে? এটাকে বাংলায় বলে মদ। এটা কিন্তু কি কখনো তোমরা খাবা না 31st নাইটে। কখনো কি তোমরা কি এইটা খেয়ে মজা করবে না। এমনিতে তোমরা মজা করবা, কিন্তু এইটা খেয়ে কখনো মজা করবা না, ঠিক আছে? তোমাদের প্রতি আমার অনুরোধ রইল। দেখো তাহলে এটা হলো ইথানল। এই এন এর মান যদি আমরা 3 দেই তাহলে দেখো তো C3H কত 7 হবে। তোমরা এখানে মানটা বসাও, দেখো কত হয়। 3 2 6 রেখে 7, এই যে OH। তার মানে এটার নাম কি বলতো মিথানল। ইথানল এটা হলো প্রোপানল। কারণ কেন প্রোপানল হবে বলতো? এন এর মান 3 হলে কি প্রোপ হয় না? প্রোপ প্লাস নল, প্রোপানল। তো এন এর মান যদি 4 হয় তাহলে C4H কত হবে 9OH। তার মানে এটার নাম কি হবে বলো দেখি? তাহলে বিউট। তার বিউট থেকে কি হবে? তাহলে বিউটানল। আমরা কি ভাই বুঝতে পারছি? হ্যাঁ, এভাবে কি মানে এভাবে আমরা এন এর মান 5, এন এর মান 6, এন এর মান 7, এন এর মান 8 এভাবে আমরা কিন্তু বের করবো। হ্যাঁ, 5 হলে পেন্টানল, 6 হলে কি হেক্সানল, 7 হলে হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু বের করব। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, তাহলে আমরা অ্যালকোহল বুঝলাম। অবশ্যই শেষে OH থাকবে, CnH2n প্লাস প্লাস, অবশ্যই এটা প্লাস হবে। হ্যাঁ, এটা প্লাস প্লাস 1 থাকবে, আর এখানে নল যুক্ত থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। দেখো একটু আগে যে আমরা লিখলাম C2H5OH লিখে নিই আমরা। হ্যাঁ, এইটাকে কিন্তু এইভাবে লেখা যায়, এই যে CH3CH2OH। ঠিক আছে, এভাবে ভেঙে ভেঙে লেখা যায়। আমরা যখন বিক্রিয়া পড়বো তখন কিন্তু আমরা এভাবে ভেঙে ভেঙে লিখবো, কারণ ভেঙে ভেঙে না লিখলে বিক্রিয়াটা তুমি ভালো মতো বুঝবা না। তাই অ্যালকিন এবং অ্যালকাইনের মতো এবং অ্যালকেনের মতো ভেঙে ভেঙে এগুলো একটু লেখার চেষ্টা করবা। আমি যদি C3H7OH চিন্তা করি তাহলে কি হবে? এই যে CH3CH2CH2 এই যে OH। ঠিক আছে, এই দেখো C3 কার্বন 3টা এবং একটা OH। এখন যেভাবে বলো যে কিভাবে এই জিনিসটা হয়, দেখো কার্বন হলো 3টা আর একটা হলো কি OH। দেখো এই যে দেখো একটু চিন্তা করে, কার্বনের 4টা হাত মানে 4টা যোজনী মিলে গেছে কিনা দেখো তো একটু। কার্বনের 4টা যোজনী মিলে গেছে। দেখো তাহলে এই যে CH3 মানে এই যে এইটা, CH2 মানে এই যে এইটা, এই যে CH2 মানে এই যে এইটা, আর OH মানে হলো এটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে ভেঙে ভেঙে তোমরা কিন্তু করবা। ঠিক আছে, ওকে ওকে। দেখো এবার আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে যাব। কি যাব আমরা? অ্যালডিহাইডের ক্ষেত্রে যাব। অ্যালডিহাইড দেখো তো, অ্যালডিহাইড সূত্র হলো, এখানে একটু মিস্টেক, C2N+1 দেখো CnH2nCHO। এখানে এই যে CHO মূলক থাকবে, কি থাকবে এখানে? CHO মূলক থাকবে, এটা আমাদের দেখতে হবে। CHO মূলক থাকা মানে কি অ্যালডিহাইড থাকবে, আর অ্যালডিহাইডের উপসর্গ প্লাস ন্যাল থাকবে। এই জিনিসটা বুঝতে হবে আমাদের, কি থাকবে? ন্যাল থাকবে। হ্যাঁ, দেখো আমি বলি, দেখো এন এর মান তুমি এখানে মান বসাও। এন এর মান যদি 1 হয় তাহলে দেখো তো কি হয়? C1H3CHO হয় কিনা বলতো? এন এর মান 1 বসাইলে কি হয় বলতো? CHO হয়। তাহলে তুমি ভাইয়া একটা জিনিস বলো তো, এটার নাম কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই কার্বন সংখ্যার উপর নির্ভর করবে। এটা কিন্তু এন এর মানের উপর কখনো নির্ভর করে না, কার্বন সংখ্যার উপর, মনে রাখবা। আচ্ছা বলতো এখানে এখানে দেখো তো, এই যে এটা কি লেখা যায়? CH3CHO না? হ্যাঁ, CHO। দেখো কার্বন এই যে একটা, এই যে একটা, তাহলে কার্বন কি 2টা না? তাহলে 2 হলে কি যেন হয়? ইথ হয়, ইথ। আর ইথ প্লাস ন্যাল, তাহলে কি হবে এটা? ইথানল।
এই যে ভাই আমাকে বলতে পারো যে এতক্ষণ আমরা পড়লাম এন এর মান 1 হলে হয় মিথ, কিন্তু এখন ইথ হলো কেন? ভাইয়া এন এর মানের উপর কিন্তু নির্ভর করে না, নির্ভর করে কার্বন সংখ্যার উপর, কার্বন কয়টা আছে, ঠিক আছে? কার্বন সংখ্যার উপর নির্ভর করে কিন্তু আমাদের কি নামগুলো করতে হয়। তাহলে আমাকে বলতে পারো আচ্ছা আপনি ইথানল লিখলেন, তাহলে আমার মিথানল কিভাবে হবে? হ্যাঁ, মিথানল হবে হলো এভাবে, এন এর মান 0 দিয়ে স্টার্ট হবে। কিভাবে 0 দিয়ে স্টার্ট হবে? C0H, দেখো তো এখানে এন এর মান 0 বসাও, তাহলে কত হয়? 1 CHO, অর্থাৎ এটাকে যেহেতু C00 বাদ, তাহলে লেখা যায় HCHO, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হবে মিথানল। এটা কি বলা হবে? মিথানল। দেখো কার্বন সংখ্যা কয়টা? একটা না? হ্যাঁ একটা, তাই এটা হলো মিথানল। বুঝতে পারছি আমরা? আশা করি বুঝতে পারছি। তাহলে এন এর মান 1 হলে হবে ইথানল, এন এর মান 0। তাহলে এই যে এলডিহাইড এতক্ষণ কিন্তু 0 দিয়ে আমরা একটা স্টার্ট করি নাই, এইটাতে কিন্তু 0 দিয়ে আমরা কি করলাম? স্টার্ট করলাম। তাহলে এন এর মান 0 হলে কি হবে? মিথানল হবে। এন এর মান 1 হলে কি হবে? আমাদের ইথানল হবে, ঠিক আছে? তাহলে ভাই বলো তো এন এর মান যদি 2 হয় তাহলে কি হবে? স্বাভাবিকভাবে এন এর মান 2 হলে ইথ হওয়ার কথা ছিল, কিন্তু না, এর মানে প্রপ হবে। কারণ কেন? একটা কার্বন বেশি থাকবে। যেমন এখানে 1 থেকে 2টা কার্বন হয়েছে, তাহলে এন এর মান 2 হলে কত হবে? কার্বন 3টা হবে না? অবশ্যই কার্বন 3টা হবে। তাহলে আমরা দেখি একটু, দেখো এন এর মান যদি আমি 2 দেই তাহলে কি হবে? C2H কত হবে বলো দেখি? 5CHO হবে। তার মানে কি বলতো এখানে? এই যে তার মানে কার্বন সংখ্যা কয়টা আছে? টোটাল 3টা আছে। আমার দেখো তো কার্বন সংখ্যা 3 হলে যেন কি হয়? প্রোপ হয়। কি হয়? প্রোপ। তার মানে কি হলো? প্রোপা কি হবে? ন্যাল। এটা অবশ্যই কি হবে? ন্যাল। আমি কিন্তু বলেছি উপসর্গ প্লাস ন্যাল বা প্রিফিক্স প্লাস ন্যাল। তাহলে এন এর মান যদি 3 হয় তাহলে C3H কত? 7CHO। তার মানে এটার নাম কি বলো দেখি? তাহলে এটা হবে বিউটানল। কারণ কেন বিউটানল কেন হবে বলো তো? কারণ এই যে কার্বন সংখ্যা আছে হলো কয়টা? কার্বন সংখ্যা হলো কয়টা? 4টা। তাহলে 4 হলে কি হবে? বিউট হবে। আমি বারবার বলতেছি এন এর মানের উপর কখনো নাম নির্ভর করবে না, নির্ভর করবে হলো কার্বন সংখ্যার উপর। বুঝতে পারছি আমরা? হ্যাঁ। তাহলে এন এর মান যদি 4 হয় তাহলে C4H9CHO, তার মানে নাম কি হবে? পেন্টানল। কি হবে? পেন্টানল। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এইভাবে তোমরা কি করবা? জিনিসগুলা বাকিগুলো তোমরা লিখবা, ঠিক আছে? বাকিগুলো এইভাবে কি করবা? বাকিগুলা লিখবা। ওকে ওকে। দেখো আমি যদি বলি তোমাকে দেখো যে C2H5CHO, এটার গাঠনিক একক কি হবে? গাঠনিকভাবে কি হবে বলো দেখি একটু? কার্বন কটা? 2টা না? কার্বন আমি 2টা দিলাম। দেখো C2H5, তাহলে কার্বন অবশ্যই, তাহলে দেখো তো CHO আছে, CHO। ওকে, আমি একটু করে ফেলি, একবার গাঠনিকভাবে লিখি আমরা। দেখো এই যে এটা নিলাম CHO, আগে আমরা হাইড্রোজেনগুলো বসাই দিয়ে দেখো এই যে কার্বনের যে চিন্তা করি CHO, এই যেটার মূলক যে আছে এটা কিভাবে বসাবো আমরা? কার্বনের অবশ্যই আমার কি হতে হবে? যোজনী 4 হতে হবে। দেখো এই যে CHO ঠিকই মিলে গেল, কার্বনের হাত 2 আর 3 আর 4 হলো, কার্বন ঠিকই 4, এখানেও কিন্তু কি ঠিকই 4 হয়ে গেছে। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, তাহলে আমরা এটা কি লিখতে পারি? CH3 CH2 CHO লিখতে পারি। ঠিক আছে ভাইয়া, এইভাবে যখন আমরা বিক্রিয়া করবো এভাবে কিন্তু লিখতে হবে। আমি যদি CH3CHO লিখি, জাস্ট এইটাকে একটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে হাইড্রোজেন, এই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, তাই না? তাহলে কি লেখা যায়? CH3CHO। এইভাবে কি বাকিগুলো লিখতে পারবা না তোমরা? হ্যাঁ, বাকিগুলো লিখতে পারবা। তোমরা কি করবা? ভাষায় ট্রাই করবা, প্র্যাকটিস করবা বেশি বেশি করে, ঠিক আছে? নামকরণ না জানলে কিন্তু তুমি কিন্তু বিক্রিয়া করতে পারবে না। আমি বারবার বলতেছি নামকরণ জানাটা খুবই জরুরি দরকার। বোঝা গেছে আমার কথাটা? হ্যাঁ, নামকরণটা এই জন্য ভালো করে পড়তে হবে। ওকে, আমরা এবার চলে আসি এই যে কার্বক্সিলিক অ্যাসিড। কি পড়বো আমরা? কার্বক্সিলিক অ্যাসিড পড়বো আমরা। দেখো অ্যাসিডের ক্ষেত্রে বারবার ভুল হচ্ছে, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? CnH2n+1 আর COOH, এটা আমাদের জানতে হবে। COOH, দেখো COOH মূলক, তুমি যদি COOH মূলক পাও তাহলে বুঝবা এটা কি
অ্যাসিড, অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড। আমি কিন্তু জানি উপসর্গ, দ্যাট মিনস প্রিফিক্সের সঙ্গে কি বসবে, নয়িক অ্যাসিড বসবে। তাহলে মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, ননডেক এগুলোর সঙ্গে নয়িক অ্যাসিড বসবে। ঠিক আছে, যেমন আমি এখানেও কিন্তু এন এর মান 0 দিয়ে স্টার্ট হবে। দেখো এর মান 0 হলে কি হবে বলো দেখি, এন কার্বন 0, তার মানে 0 লেখার দরকার নাই, তার মানে এখানে 0 আর এখানে কত 1 হবে, তার মানে HCOOH। তাহলে কার্বন সংখ্যা যদি 1 হয়, তাহলে কার্বন সংখ্যা 1 হলে কি হবে, মিথ হবে। তাহলে মিথ যোগ নয়িক অ্যাসিড, তার মানে কি হবে এটা, মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, আবার যদি এন এর মান যদি আমার 1 হয়, তাহলে দেখো তো 1 বসালে CH3COOH হয়, তাহলে নাম কি বলে দেখি, 1 মানে কি, কার্বন সংখ্যা কি 2টা না ভাইয়া, দেখো তো কার্বন কয়টা, 2টা কিনা বলো, যদি কার্বন 2টা হয় তাহলে এটার নাম হবে, 2 হলে ইথ হবে, তার মানে এটার নাম হলো ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক কি অ্যাসিড। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড। আবার এন এর মান যদি 2 হয়, তাহলে কি হবে, C2H5COOH, এটার নাম কি বলতো, তাহলে কার্বন সংখ্যাটা 3টা, এন এর মান 2 হোক কোনো সমস্যা নেই, কিন্তু আমার কার্বন সংখ্যা দেখতে হবে কয়টা আছে, তাহলে কার্বন 3টা হলে কি হবে, প্রোপ, তার মানে কি প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, তাই না, হ্যাঁ এটা প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে ঠিক তেমনি এন এর মান 3 হলে C3H কত হবে, 7COOH, তার মানে কি হবে, এটা না হলো বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। আমরা কি বুঝতে পারছি এটা বিউটানোয়িক অ্যাসিড। তাহলে হলো মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। তাহলে কার্বন সংখ্যা এখানে অবশ্যই কি 4টা আছে, এই 3টা আর এই যে একটা 4টা। আমরা কি নামকরণগুলো বুঝতে পারতেছি, হ্যাঁ আমরা কিন্তু অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, শেষ পর্যন্ত কার্বক্সিলিক অ্যাসিড চলে আসছি। এই নামকরণগুলো তোমাদের কিন্তু খুব ভালো মতো করে কি জানতে হবে। বোঝা গেছে আমার কথা? ওকে ফাইন। দেখো আমরা, দেখো আমি যদি তোমাকে বলি CH3COOH, এইটাকে যদি আমরা একটু গঠন আকারে লিখতে চাই, দেখো তো কি হবে, কার্বন একটা, 2টা, ও কার্বন মানে 2টা, হ্যাঁ তাহলে এগুলো তো অবশ্যই হাইড্রোজেন হবে, তাই না, এই যে হাইড্রোজেন হবে। এখন COOH, তার মানে দেখো আমাকে কি করতে হবে, এই যে একটা অক্সিজেন দিতে হবে, এই যে একটা অক্সিজেন, এই যে একটা হাইড্রোজেন। তুমি দেখো কার্বনের যোজনী 4, এই 4 কিন্তু মিলে গেছে, অক্সিজেনের যোজনী 2, এই দেখো এই যে একটা 2 মিলে গেছে, হাইড্রোজেন 1 মিলে গেছে, তার মানে এই যে CH3COOH, এভাবে আর কি লেখা যায়। ঠিক আছে, আমি যদি বলি না C2H5COOH, তুমি চিন্তা করো তাহলে কি হবে, কার্বন অবশ্যই আমার কয়টা আছে দেখো তো, 2টা, একটা 3টা কার্বন আছে না, তাহলে 3টা কার্বন দিয়ে নিব আগে, দিয়ে নেওয়ার পর দেখো আমরা হাইড্রোজেনগুলো আগে বসাই নিব, বসাই নিলাম, হ্যাঁ হাইড্রোজেনগুলো আমরা বসাই নিলাম, তারপরে আমরা এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা কি অক্সিজেন দিব। তাহলে দেখো এই CH3CH2COOH, এটা কি হলো বলো দেখি, এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এভাবে আমরা কি, আমরা যখন বিক্রিয়া করবো তখন এভাবে লিখতে হবে কিন্তু, হ্যাঁ এভাবে জানতে হবে আমাদের, না জানলে কিন্তু বিক্রিয়া হবে না। বুঝতে পারছি আমরা? ওকে ফাইন। দেখো ভাইয়া আরেকটা জিনিস, তোমাদের তোমাদের বইয়ে এই নামকরণের আগে একটা টপিক ছিল, এটা হলো কি জানো, অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। আমি যদি বলি দেখো এটা যদি অ্যালকাইল, অ্যালকাইল মূলক, দেখো অ্যালকাইল মূলক কি বলতো, অ্যালকাইল মূলক হলো, দেখো তুমি অ্যালকেন থেকে, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে, একটি হাইড্রোজেন কি করবা, অপসারণ করবা, একটি হাইড্রোজেন অপসারণ করলে যে একযোজী মূলক পাওয়া যায়, একযোজী মূলক কি পাওয়া যায়, তাকে কি বলা হয় বলতো কি, তাকে অ্যালকাইল মূলক বলা হয়, অ্যালকাইল মূলক বলে, অ্যালকাইল মূলক বলি। দেখো অ্যালকাইল মূলক মানে কি, আমরা জানি কি CnH2n+2, এদিকে আমাদের অ্যালকেন না, হ্যাঁ অ্যালকেন, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিই তার মানে কি CnH2n+1, তাহলে এই যেটা, এইটা হলো সেই
এইটা সেই অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলক কি লিখতে পারি? CnH2n+1। এটা হলো অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। আমি যদি বলি তোমাকে যে না n এর মান 1 হয়, আচ্ছা আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা দেখো, আমি যদি বলি যে আমি কিন্তু বলেছি সাধারণ সংকেত CnH2n+1, তাই না? হ্যাঁ, তাহলে আমি যদি n এর মান 1 ধরি তাহলে কি বলো দেখি? CH3, তাই না? এবং এখানে একটা বন্ড হবে, কারণ এটা একটা যৌগমূলক। যৌগমূলকে কি এই যে বন্ধন কিন্তু এক্সট্রা ভাবে থেকে যায়, বা অন্য কোনো মৌল বা যৌগ যুক্ত হতে পারে। দেখো n এর মান 1 দিলে CH3, বলো তো এটা কোথা থেকে এসেছে? CH4, মিথেন থেকে না? তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেন কি কমানো হয়েছে না? হ্যাঁ, কমানো হয়েছে। তাহলে মিথেন, তাহলে এটা অ্যালকাইলের মূলকের মধ্যে আইল যুক্ত হবে। কি যুক্ত হবে? আইল। তার মানে এটা কি হবে? এটার নাম হবে মিথাইল। এটার নাম কি হবে? মিথাইল। আমি যদি n এর মান 2 দেই, দেখো C2H 2 2 4 রেখে 5 হবে। তাহলে এটার নাম কি হবে? তাহলে ইথাইল। তাহলে বলো তো ভাইয়া এটা কই থেকে আসছে? C2H6 থেকে কিন্তু আসছে, তাই না? C2H6 এটা আসছে। তাহলে ওই যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলাম, দেখো তো এই 6 থেকে কি করলাম? 5। তাহলে এটার নাম যদি ইথেন হয়ে থাকে তাহলে এটা ইথাইল না? তাহলে আমি কি বলছিলাম? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি সরাই ফেলো তাহলে কি হবে? অ্যালকাইল মূলক হবে। তাহলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে অ্যালকাইল মূলক হবে, তার মানে এটা কি? ইথাইল হবে। ঠিক তেমনি n এর মান যদি আমি 3 দেই তাহলে কি? C3H7 হবে। তার মানে যদি এটা দেওয়া হয় তাহলে এটা মেনলি কি C3H8 থেকে আসছে না? এটার নাম যদি প্রোপেন হয়ে থাকে তাহলে প্রোপেন থেকে কি হবে? প্রোপাইল। নাম কি? প্রোপাইল। তাহলে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, এভাবে কিন্তু জিনিসগুলা হবে। দেখো ভাইয়া এটা একটা সাধারণ নাম আছে, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ হয়? আর। তুমি তোমার বইয়ে বা এরপরে বিক্রিয়ায় যেখানে তুমি এই যে আর পাবে, আপনি বুঝে নিবে যে এইটা কি? অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। এরপরের বিক্রিয়া তুমি দেখতে পাবা আর এক্স বলতে একটা যৌগ আছে। তুমি এরপর যখন বিক্রিয়া পড়াবো তখন তোমরা বুঝতে পারবা। আর এক্স মানে হলো অ্যালকাইল, এখানে হ্যালোজেন, তার মানে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল কি? হ্যালাইড। আচ্ছা দেখো তোমাদের এরপর একটা টপিক আছে, আমরা সেটা আলোচনা করি। দেখো তো সমগোত্রীয় শ্রেণী বলতে কি বোঝায়? তোমরা কি সমগোত্রীয় শ্রেণী জানো? হয়তোবা জানো না, অনেকে হয়তোবা জানো। দেখো সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি? দেখো যেমন আমি যদি তোমাকে বলি এই যে CH3OH, আমি যদি বলি C2H5OH, C3H7OH, C4H9OH, ভাই দেখো তো সবগুলাই কি OH মূলক না? হ্যাঁ, সবগুলা OH মূলক। তার মানে যেটা এই যে দেখো তো ওকে, দেখো যে সমগোত্র শ্রেণী জিনিসটাকে, যেগুলো হলো এই যে ওএইচ কি এটা কার্যকারী মূলক না? দেখো তো এটা কি মূলক? এই দেখো এটা কিন্তু কি মূলক? কার্যকারী মূলক। ঠিক আছে, এই কার্যকারী মূলক যেটা আর কি যৌগের শেষে বসে এদের ধর্মের মিল রাখে, এদের কি ধর্মের মিল থাকে। দেখো আমি যদি সমগোত্র শ্রেণী জিনিসটা চিন্তা করি, দেখো সবগুলা ওএইচ আছে, ওএইচ আছে, ওএইচ, দ্যাট মিনস মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, সবগুলা কি অ্যালকোহল না? হ্যাঁ, দেখো তো সবগুলা এই যে একই ধর্মের মিল আছে না? এগুলো সবগুলা কিন্তু কি একই গোত্রের। আবার আমি যদি বলি তোমাকে CH3CHO, C2H5CHO, C3H7CHO, C4H9CHO, দেখো ভাইয়া সবগুলো কি এলডিহাইড গ্রুপ না? ঠিক আছে, তাহলে দেখো এগুলো সবগুলা কিন্তু একই গোত্রের। আর এইটা কিন্তু কি কার্যকারী মূলক। এটা কি কার্যকারী, এটার নাম কি কার্যকারী মূলক। এটা হলো কার্যকারী মূলক, এটাও কার্যকারী মূলক। যেটা কার্যকারী মূলক বলতে বোঝায় সেটা যেটা যৌগের শেষে যুক্ত হয়ে কি হয়
ওর ভৌত ধর্ম নির্দেশ করে। যেমন এটা যে এলডিহাইড, তুমি কেমন চিনলা? সিএইচও দেখে। এটা যে এলডিহাইড, কেমন চিনলা? সিএইচও দেখে। এটা এলডিহাইড, সিএইচও দেখে। ঠিক তেমনি আমি যদি বলি CH3COOH, C2H5COOH, দেখো তুমি COOH দেখে তুমি কি তুমি অ্যাসিড চিনতেছো না, কার্বক্সিলিক অ্যাসিড? হ্যাঁ, তাহলে এদের কি দেখো তো, এদের ভৌত ধর্ম একই, সবগুলো একই গোত্রের, এগুলাই সবগুলো একই গোত্রের, এগুলো সবগুলো একই গোত্রের। ঠিক আছে? তাহলে আমরা দেখো সমগোত্র শ্রেণী বুঝলাম, কার্যকারী মূলকও বুঝলাম। সে কার্যকারী মূলক কোনটা? যেটা যৌগের শেষে যুক্ত হয়ে ওই যৌগটা কেমন প্রকৃতির সেটা নির্ধারণ করে। যেমন COOH এর একটা কার্যকারী মূলক, CHO কার্যকারী মূলক, OH কার্যকারী মূলক। এই যে OH বলো, তুমি CHO বলো, আর COOH বলো, প্রত্যেকটা কার্যকারী মূলক, যেটা যৌগের শেষে থেকে যৌগের ভৌত ধর্ম নির্দেশ করে। আশা করি বুঝতে পেরেছো তোমরা, তাই না? হ্যাঁ। থ্যাংক ইউ। আজকে তোমাদের এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকে আল্লাহ হাফেজ।